आज कितना तारीख है? 19 तारीख। नर्मदे हाट। नर्मदे हाट। আজ 19শে জানুয়ারি আমরা পাহাড়ের পথে এইবার শুলপানেশ্বর দিকে রওনা হব। এখন 7:30 বাজে। আমরা এই আশ্রমে এখানে বাবাজি সকলে একসাথে ছিলাম। তো এখানে মায়ের মন্দির, ভাড়ার ঘর, এই চারিদিকে এখানে তৈরি হলো সকালে বালভোগ। এই সুন্দর বালভোগ নিয়ে তারপরে স্থান থেকে আমরা সকলে রওনা হব। এ হলো ভৌতি, এই গ্রামটার নাম হলো ভৌতি। তো এখানে আজ আমরা একটু দেরিতেই রওনা হব, কারণ আজকের বেশি দূরে আর যাওয়ার নেই। গিয়ে পরবর্তী যে আশ্রম থাকবে সে আশ্রমেই থেকে যাব। কালকে রওনা হব জঙ্গল পথে। নর্মদে হার। রাত্রেবেলা যে আশ্রমে ছিলাম, আশ্রমটি ভৌতি গ্রামে। তো ভবতী গ্রাম থেকে বেরোলাম আজকে একটু দেরিতে বেরোলাম, 8টায়। এবং খুব সুন্দর ছোলা সেদ্ধ বালভোগ নিলাম, একদম ভরপেট, মানে শরীরে আজকে ভালো বল থাকবে। নিয়ে আজ সামনে রাস্তায় চলেছি। এখান থেকে আজকে বেশি দূরে যাওয়ার নেই, মোটামুটি 13 কিলোমিটার দূরে আজকের স্থান নিতে হবে। সুতরাং খুব বেশি পথ চলার নেই, ধীরে ধীরে দুভাগে ভাগ হয়ে যাওয়া যাবে। প্রথমে 3 কিলোমিটার, তারপরে 5 কিলোমিটার, তারপর আর 5 কিলোমিটার, ব্যাস। তো 3 কিলোমিটার দূরে যে স্থানটি আসছে তার নাম হচ্ছে বিজাসেন তীর্থ। তো এই বিজাসেন তীর্থ এর একটি কাহিনী আছে। কাহিনীটা খুব সুন্দর। হচ্ছে বিজাসেন ঠিক নয়, কথাটা হচ্ছে বিজাসেনী। তো এক সময় রাবণ দেখলো যে লঙ্কাপুরীতে রাক্ষসের বংশ খুব দ্রুত বাড়ছে। তো রাবণ শিবজির কাছে প্রার্থনা করেছিল যে এই রাক্ষসের সংখ্যা এত বেড়ে যাচ্ছে, এই ছোট্ট একটা দ্বীপে সকলের স্থান সংকুলন অসুবিধা হয়ে যাবে, তো কি করা যায়? তো গর্ভপাত করানো দরকার। তো এই গর্ভপাতের উদ্দেশ্যেই বিজাসেনীর জন্ম। এবং বিজাসেনী কী করতো, রাক্ষস বংশে কোনো মায়ের গর্ভে কোনো রাক্ষস সন্তান আসলে সেই গর্ভপাত করাতো বিজাসেনী। তার মধ্যে হার। তো এই কাজ করতে করতে তো একদিন রামচন্দ্রের কাছে রাবণের বিনাশ হলো। বিনাশ হওয়ার পরে বিজাসেনী তখন শ্রীরামচন্দ্রের স্মরণে আসলো। এসে জিজ্ঞাসা করলো যে, হে প্রভু, আমার তো এই কাজ ছিল মায়েদের গর্ভপাত করানো, তো সে কাজ তো এখন বন্ধ হয়েছে, এখন আমি কি করব? কি আমার উপায় হবে, কি আমার গতি হবে? তখন শ্রীরামচন্দ্র তাকে বলেছিলেন যে নর্মদা মায়ের এই কিনারে এসে জপ তপ করে শিব ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করতে। আর তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি আজ থেকে আর কারুর গর্ভ নাশ করবে না, তুমি সকল মায়ের প্রসূতির গর্ভকে রক্ষা করবে। তো এই হচ্ছে কাহিনী। তো বিজাসেনী ঘাটে এখানে সব নানা দিক থেকে নানা লোকজন আসেন, মায়েরা আসেন, তারা তাদের গর্ভ যাতে সুন্দর সুস্থভাবে সন্তান জন্মগ্রহণ করতে পারে সেই আশীর্বাদ বিজাসেনী মাতার কাছ থেকে তারা লাভ করে। তো এই হলো এই তীর্থের বর্ণনা। তো ইতিহাসে এই জন্ম নিয়ন্ত্রণের একটা উদাহরণ এই পাওয়া যায়, এই বিজাসেনী মাতার সঙ্গে সেই কাহিনীটা জড়িত। নর্মদে।
ছবির মতো সুন্দর এক সকাল, মিষ্টি সকাল, রোদ্দুরের তেজ নেই, হালকা ঠান্ডা। কো 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 কো। গ্রামের ভিতরের এই মিষ্টি শব্দ। এখানে সজনে গাছগুলো একদম ফুলে ডাল নুয়ে পড়ছে, এমন ফুল। আর রাস্তার ধারে গ্রামের মধ্যে বিচিত্র সব দৃশ্য। পাশে সাতপুরা পর্বতশ্রেণীর সুউচ্চ এক চূড়া, আর পাহাড়ের জমি এইভাবে ড্রিপ ইরিগেশন দিয়ে চাষ হচ্ছে। গ্রামের ভিতরের এই দৃশ্য সব খুবই সুন্দর। নর্মদে হার, আচ্ছা, সব প্রেম ভালোবাসার দৃশ্য। তো এইসব সুন্দর দৃশ্যাবলী দেখতে দেখতে এগিয়ে চলি। টুকরো টুকরো এইসব ছবিগুলো দেখাতে দেখাতেই যাব। তো পাহাড়ি এলাকা, আবহাওয়া একটু ঠান্ডা। नर्मदे हार। দুই পাশেই বাবলা কাটার ঝাড়ি। তো এটা গ্রামের মধ্যে বলে একটু পাশে গেলেই একদম মারাত্মক কাঁটা ঝোপের জঙ্গল। যেখানে যেখানে কৃষি জমি আছে আর আছে প্রচুর নিম গাছ। নিমের ডাল পাতা মাঝে মধ্যে ওরা কেটে দিচ্ছে, ঝুড়ে দিচ্ছে, সেগুলো গরুতে খাচ্ছে প্রচুর। রাশি রাশি সর্ষে শাক জঙ্গল থেকে দেখলাম অনেকে তুলে আনছে, সে পশুখাদ্য হিসেবে। এক মাকে বললাম যে এগুলো আমরা কি সুন্দরভাবে এগুলো রান্না করে সুস্বাদু খাই শাক। আর প্রচুর বাবুই পাখির বাসা দেখছি চারিদিকে, এই যেমন এখানে আছে। পাহাড়, আমরা তো সমতল ভূমির মানুষ, পাহাড় দেখলে মনে একটা স্বাভাবিক আনন্দ হয়। তো আজকের সকালে এই আনন্দটা আরও অন্যরকম। ব্যাস, মা তার বাচ্চাদের চড়াচ্ছে। চারিদিকে পাখির কিচিমিচির, মাঝে মধ্যে মানুষজনের কোলাহল, কখনো মোরগের ডাক। বাচ্চাদের কিচিরমিচির। নর্মদে হার। গ্রামবাসীরা নদীর তীর থেকে এখানে পুনর্বাসিত হয়েছে। নদীর তীরে জল ভরে গেছে, দুর্গম রাস্তা, আলো নেই। তো এখানে এসে তারা নতুন বসতি স্থাপন করেছে। তবে সাধু সন্তদের প্রতি তাদের প্রেম ভাবনা, এটা তো অন্যরকম, মানে যে তুলনাবিহীন। হার, এটা এই বিজাসেন গ্রামে এসে গেছি।
তো এখান থেকে যেটা শুনলাম সেটা খুব খুশির খবর নয়। এখান থেকে 1 কিলোমিটার দূরে মা নর্মদা এবং ওখানে বিজাসেন ঘাট আছে, বিজাসেনী ঘাট। তো 1 কিলোমিটার যাওয়া আসা, ওদের ভাষায় 1 কিলোমিটার মানে আমাদের তো অন্তত 1.5-2 কিলোমিটার হবেই। সুতরাং মায়ের কিনারায় যাওয়ার চিন্তা ছেড়ে দিলাম। আর এদিকটায় সামনে বাঁদিকে ঘুরে গেছে পাহাড়ের উপরে বিজাসেনী মাতার মন্দির আছে। দেখি সেটা কাছাকাছি যদি হয়, মনে হয় এটা রাস্তার পাশেই হবে। তো পাহাড়ের উপর চড়ে মাতার মন্দিরটা দর্শন করার ইচ্ছা আছে। তো নর্মদে হার, হাত উঠাও, नर्मदे हार। हाँ ऐसा ऐसा वैसे ऐसा, नर्मदे हार, ठीक है, नर्मदे हार, हार ठीक है, नर्मदे हार। তো ছোট্ট মেয়েটি প্রথমে দূর থেকে নর্মদে হার বলল, তারপরে তার ইচ্ছা হলো একটু কাছে এসে নর্মদে হার বলা। সে বলল, আর একজন দৌড়ে আসছে, তো এরও ইচ্ছা নর্মদে হার। হ্যাঁ, তো এরা এগিয়ে আসছে। যদি সাধু সন্তদের কাছ থেকে কিছু চকোলেট বা ইত্যাদি পাওয়া যায়, মিষ্টি জিনিস, তো নীতিগতভাবে এইভাবে কোনো খাবার দেওয়া আমার তো নীতি বিরুদ্ধ। আমার মায়া লাগে, আবার ভয় হয় যদি কোনো বিপদ ঘটে। যাই হোক, এগিয়ে চললাম সামনে নর্মদে হার। তো আজ এসেছি এই বিজাসিনী মাতার কাছে, যিনি ভগবান শ্রীরামচন্দ্রের পাদস্পর্শ করে তার রাক্ষসী জীবন থেকে মুক্ত হয়ে মানুষের, তিনি লঙ্কাপুরীতে মায়েদের গর্ভপাত করাতেন। তো সেই পাপ থেকে বিনির্মুক্ত হয়ে এখন তিনি জগতের সমস্ত মায়ের সন্তানদের গর্ভ রক্ষা করার জন্য, গর্ভস্থ সন্তানদের কল্যাণ কামনায় তিনি রত আছেন। তো আজ এই পবিত্র তীর্থে বিজাসিনী মাতা দর্শন করে নিজেকে ধন্য মনে করছে। নর্মদে হার। जय माँ বিজাসিনী মাতা। পিছনে ছেড়ে যাচ্ছি এই বিজাসিনী মাতা মন্দির, দর্শন প্রণাম, একটু বসলাম। তো এখানে কালো কালো চা, মানে চিনি ছাড়াই সেবা দিলেন মহারাজ। তাকে প্রণামী দিয়ে প্রণাম করে আবার এগিয়ে চলছি পুরানো পথে। তো আর আধা কিলোমিটার যেতে হবে সেই পাকা রাস্তা অবধি। তো এই জায়গাটি একটি অপূর্ব সুন্দর ঘাটি এলাকা, চারিদিকে পাহাড় আর সুন্দর ছায়া ঘেরা গাছপালা, জঙ্গল, ঝাড়িপথ, এত দুর্ভেদ্য জঙ্গল এর ভিতর দিয়ে প্রবেশ করার কোনো উপায়ই নেই। অদ্ভুত সুন্দর এক রাজ্য। তো এখানেই এই মাতা। তো আগেকার দিনে যে রাক্ষস বংশ আমরা জানি যে তারা
ক্ষতিকর বিকট দর্শন, তারা সকল সময়, কিন্তু তারাও ছিল ব্রাহ্মণ সন্তান, তারা বেদ পাঠ করত, শুধু তারা অগ্নিহোত্রী ছিল না। তো এইটুকুই আমার জানা, এর বাইরেও অনেক কিছু জ্ঞান থাকতে পারে। তো আমরা রাক্ষসী এই কথাটাকে কদর্থে ব্যবহার করি, কিন্তু এই রাক্ষস শব্দটা মোটেই অসম্মানজনক নয়। তো এইসব জায়গায় আসলে বোঝা যায়। তো সেই মাতা, তিনি তো রামচন্দ্রের চরণে শরণ পেয়েছিলেন, জীবন মুক্ত হয়ে গেছিল। তো আমরা তো রাক্ষস নই, কিন্তু আমরা কি শ্রীরামচন্দ্রের স্নেহ স্পর্শ পাবো? সে হয়তো পাবো না। সুতরাং তিনি তার রাক্ষসী জন্ম থেকেও মুক্ত হয়ে দেবী রূপে পূজিত হচ্ছেন। আমরা কি কোনো দিন সেই সৌভাগ্য লাভ করতে পারবো? পারবো না। সুতরাং কি রাক্ষস, কি নর, কি দৈত্য দানব, তাদের ঘটেছিল মহাভাগ্য। তাদের কর্মফলে, তাদের তপস্যার বলে, তাদের অতীত কাহিনী থেকেও তারা মুক্ত হয়ে ভগবানের চরণ স্পর্শ লাভ করেছিল। তো আমরা নিজেদের মানুষ মনে করি, কখনো সাধু মনে করি, সন্ত মনে করি। সে মনে করলেই কিছু হয় না। তার কৃপা স্পর্শ যতদিন না অন্তরে স্পর্শ করতে পারবো, ততদিন অবধি আমরা রাক্ষসেরও অধম। সে যাই হোক, এসব তত্ত্ব কথা। আপাতত বিজাসনী মায়ের স্থান দর্শন করে, তার সেই বিরাট পাহাড়ের রূপ দর্শন করে মনটা খুব ভালো লাগলো। আপাতত এই জঙ্গল পথ থেকে বেরিয়ে আবার সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করি। নর্মদে হর। নর্মদে হর। তো এখন সময়টা তো বুঝতে পারছি না, যাই হোক 10টার কাছাকাছি হবে। তো মোরকট্টা পৌঁছে গেছি। তো এখন চলছি সুন্দর এক ঘাটি পথে, দুপাশে উঁচু পাহাড়, বন জঙ্গল ঝাড়ি, তার মধ্যে ছোট ছোট গ্রাম। বাচ্চা ছেলেরা চকলেটের আশায় এবং নর্মদে হর বলার লোভে দাঁড়িয়ে আছে। তো আমার 3 সঙ্গী ওই আগে একটু এগিয়ে চলেছে, আমি একটু পিছিয়ে পিছিয়ে আছি। এখান থেকে আশ্রম আর 1-1.5 किलोमीटर হবে। नर्मदे हर, लेकिन चॉकलेट मेरा पास नहीं है जी, तो आशीर्वाद दे देते हैं। नर्मदे हर। তো এই ঝাড়ি জঙ্গল পথ অতি সুন্দর, চারিদিকে দৃশ্যাবলী, মন ভরে যায়। মনে হয় দুদণ্ড দাঁড়িয়ে থেকে দেখি, কিন্তু সে সৌন্দর্য উপভোগ করার, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করার সময় নেই। আগেই চলতে হবে, আগেই চলে যেতে হবে। তো মন ভরে সব দেখছি। সব পাহাড়গুলো সব এক একটা যেন মনে হচ্ছে ডুংরি, একের পর এক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। প্রকৃতি এমনভাবেই তৈরি হয়েছিল সৃষ্টির আদি থেকে। ভূগর্ভ থেকে ঠেলে উঠেছিল এই পাহাড়গুলো, উঁচু 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 হয়ে। পৃথিবীর সংকুচনের ফলে এই জিনিসগুলো হয়েছিল। তো আদি অনন্তকাল ধরে সেই রূপটি ধরে রেখেছে পৃথিবী। তো মধ্যপ্রদেশ এমন একটা জায়গা, যে জায়গাটা ভারতের একদম মধ্যস্থলও বটে,
এবং সবথেকে শক্ত ভূমি। তো যদি কখনো প্রলয় আসে, কোনো ঝড় ঝাপটা ঝঞ্ঝা বন্যা কোনো কিছু এই জায়গাটা স্পর্শ করে না, যার জন্য অতি প্রাচীন সব বৃক্ষ সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, জায়গাটা এমনই, মা নর্মদাও এমন লক্ষ লক্ষ বছর ধরে আদি অবিকৃত অবস্থায় বয়ে চলেছে। কত নদী শেষ হয়ে গেছে, কত নদী শুকিয়ে গেছে, ধারা কমে গেছে, কিন্তু মা নর্মদা কিন্তু সদা বিরাজমান। এবং আমাদের শাস্ত্রেও বর্ণিত আছে যে না, মা নর্মদার কখনো স্তব্ধ হবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। এ মধ্যপ্রদেশও তেমনি। ভারত ভূখণ্ডের সব জায়গা জলমগ্ন হয়ে গেলেও এ স্থান প্রলয়ের হাত থেকে বেঁচে যাবে। এটাও আস্তে আস্তে চলতে চলতে এখানকার রকম সকম ভূ প্রকৃতি দেখতে দেখতে এইটাই আমার মনে হচ্ছে। দূরে একটা পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে অনেকগুলো ছেলে মেয়ে সব দাঁড়িয়ে আছে, অনেকটা উঁচুতে। তো এই যাত্রাপথ, ছোট ছোট গ্রাম দুধারে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে सब। नर्मदे हर, नर्मदे हार। माई मेरे पास तो चॉकलेट नहीं है, फिर भी आशीर्वाद दे देता हूँ। नर्मदे हार। अविराम चलते ही आছি मोरकट्टार पथे। সুন্দর পথের দৃশ্য, ছোট 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 ডুংরি, যেন মহাদেব সব দাঁড়িয়ে আছে মাথা তুলে। শিব ঠাকুরের শিবক্ষেত্র। তো ক্লান্তি লাগছে, পাহাড়ি রাস্তা, উঁচু নিচু পথ। ক্লান্তি লাগার একটাই কারণ, গত কয়েকদিন যে পেটটা ঠিক ছিল না, তো ঠিকমতো খাবার হজম না হলে যে পুষ্টির ঘাটতি হয়, তার থেকেই এই ক্লান্তি। তার সঙ্গে জুড়ে আছে এই যে একটানা পথ চলা। জল সবসময় শুদ্ধ জল পাওয়া যায় না, জলের সংকট। তো তার মধ্যে দিয়ে চলা। তো এই অংশটা আমার পক্ষে বেশ কষ্টদায়ক। প্রথম দিকে অত দুর্গম রাস্তা ছিল ডিন্ডরির, কিন্তু এতটা কষ্ট হয়নি। তাও এই কষ্ট সহ্য করছি। দ্বিতীয় কথা, এই জায়গার সৌন্দর্য ভাষায় বর্ণনা করা কঠিন। এই সৌন্দর্যের টানেই হেঁটে চলেছি ধীরে ধীরে, ধীর পায়ে। আমার সাথীরা অনেকটা এগিয়ে গেছে। তো চারিদিকটা দেখাতে দেখাতে যাই। বাংলাদেশে, আমাদের পশ্চিমবঙ্গে বসে ঘর থেকেই এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যের কিছু অংশ যদি মনে আনন্দ দেয় আপনাদের, সেই উদ্দেশ্যেই এই ভিডিও। চারিদিকে কিছু কিছু কাঁটা ঝোপ ঝাড়ি দেখছি, যেগুলো আমাদের এলাকায় কখনো দেখিনি। নতুন ধরনের গাছ, অদ্ভুত সব রকম। তার শুকনো এলাকায় সব শক্ত পাথরের উপর দাঁড়িয়ে আছে। শক্ত পাথরের মধ্যেও নানা রকম স্তর আছে। এই যেমন এখানটা কালো পাথর, আবার এখানটা একটা সাদা মার্বেল পাথর, চুনা পাথরের স্তর। हाँ रख दो, अभी मत पहनो, बाद में रात में पहनना। हाँ हाँ
তো রাস্তার ধারে একজন রাস্তা পেরিয়ে এগিয়ে এলো, আমার কাছে কিছু চাইলো। তো দেখেই বোঝা যায় যে অত্যন্ত গরিব। তো প্রথমে অল্প কিছু পয়সা দিলাম। তারপরে ও চাইলো যে কিছু কাপড়। তো আমার একটা শীতের পোশাক ছিল, এতদিন পরেছি। তো কাপড়টি একদমই নতুন এবং খুব সুন্দর। তো কাপড়টি ওকে দিলাম, বললাম যে এটা একটু ধুয়ে নিয়ে পরে পরো। কিন্তু তার আর তর সইল না। এই রোদ্দুরের মধ্যেই সেই জামাটি সে শরীরে গলিয়ে নিল। তো দেখে অবাক হয়ে গেলাম, সে এখানকার মানুষ কত অভাবী। তো যাই হোক, কাপড়টি দিয়ে ভালো লাগলো। নর্মদী হাট। তো এই মোরটাক্কা গ্রামে এক ভিক্ষার্থী, তাকে সামান্য আমার গায়ের পরার একটি পোশাক দান করলাম। দান না, সে চেয়ে নিল। তো দিয়ে মনটা তো হালকা হলো, পিঠের বোঝাও হালকা হলো। হয়তো আমার ওই পোশাকটির আর খুব বেশি প্রয়োজন হতো না। সামান্য একটু শীত আছে, আর কটা দিন এমনি কেটে যাবে আমার শীত সহ্য করেই। কিন্তু ওই লোকটির রাত্রিবেলা ওই পোশাকটি হয়তো উষ্ণতা দান করবে। তো আমার পিঠের বোঝাও খানিকটা হালকা হলো। এইভাবে দিতে দিতে যদি সম্পূর্ণ বোঝাহীন হতে পারতাম, তো হয়তো মুক্তি মিলত। তো সেই রবীন্দ্রনাথের এক গান আছে, তো এ তো বাহ্যিক জিনিসপত্র, কিন্তু আরও অনেক কিছু দিতে হয় ভগবানকে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমি যা দেখছি, আমি যা শুনছি, আমি যা জ্ঞান লাভ করছি, সবই তাকে দিয়ে সম্পূর্ণ নির্ভর হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেব একদিন। এই হলো আমার মনের একান্ত ইচ্ছা। যেদিন যাব সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে, রোগ শোক ব্যাধি দুশ্চিন্তা সব কিছুর ঊর্ধ্বে উঠে নিশ্চিন্তে যাব। তো এই প্রার্থনা করি।